সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা আবারও আলোচনা করব ডায়াবেটিসের একটি অধ্যায় নিয়ে। গত পর্বে আমরা ডায়াবেটিসের যে আলোচনাটি শুরু করেছিলাম, আমরা পরিকল্পনা করেছিলাম যে আমরা একটি সিরিজ আলোচনা কন্টিনিউ করব এবং সেই অনুযায়ী আজকে আমরা ডায়াবেটিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অনুষ্ঠানে আমরা বিশেষভাবে বিস্তারিত আলোচনা করব ডায়াবেটিক লাইফস্টাইল বা যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, হাই রিস্ক, এবং যাদের অলরেডি ডায়াবেটিস হয়ে গিয়েছে বা প্রি ডায়াবেটিস, তারা কি ধরনের লাইফস্টাইল আসলে মেনটেন করবেন, এবং একই সাথে প্রিভেনশন নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা পর্বে। ধন্যবাদ ডক্টর হাফসা, এবং ধন্যবাদ টিভেন 24 কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো যে প্রি ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস এখনো হয়নি বা হওয়ার সম্ভাবনা বেশি, তাদের নিয়ে কিছু আলাপ আলোচনা করার জন্য। আশা করবো ইনফরমেশন গুলা বাঙালি কমিউনিটি পেশেন্টদের জন্য বেশ হেল্পফুল হবে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর হোসেন, আমরা গত পর্বে আসলে প্রি ডায়াবেটিস বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে প্রি ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি এবং সেই অবস্থা থেকে পেশেন্টের কি করণীয়। আজকে সেই আলোচনারই ধারাবাহিকতায় আসলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি মডিফাইড লাইফস্টাইল নিয়ে, যে যাদের প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস হয়ে গিয়েছে অথবা যারা হাই রিস্ক গ্রুপ ডায়াবেটিস হবার জন্য, তাদের আসলে কি ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত এবং আসলে লাইফস্টাইল কতটা জরুরি ডায়াবেটিসের মতো একটি সিচুয়েশনকে প্রিভেন্ট করবার জন্য, বা পেশেন্টকে আমরা যেরকম বারবার গত পর্বে বলেছিলাম যে প্রি ডায়াবেটিস থেকে আসলে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ একটি অবস্থায় চলে আসতে পারি। তো এই বিষয়ে আজকে আমরা বিশেষ গুরুত্ব দিব এবং আমরা প্রিভেনশন নিয়েও কিছু কথা বলবার চেষ্টা করব। তো শুরুতেই আসলে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিস আমরা জানি যে একটি খুবই কমন সিচুয়েশন ওয়ার্ল্ড ওয়াইডই, এবং আমাদের বাঙালি কমিউনিটিতে এটি আরো বেশি কমন বিকজ অফ আওয়ার লাইফস্টাইল এন্ড ফুড হ্যাবিট। তো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি জানি যে আপনি এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে প্র্যাকটিস করছেন নিউ ইয়র্কে। তো আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের থেকে যদি আপনি একটু শেয়ার করেন যে আপনি এই মুহূর্তে কি ধরনের সিনারিও দেখতে পাচ্ছেন, যদি কমিউনিটির পার্সপেক্টিভ থেকে আমি জানতে চাই। কমিউনিটি পার্সপেক্টিভ থেকে যদি আমি এই জিনিসটা চিন্তা করি, মেইন জিনিসটা হচ্ছে কাদের প্রি ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি আছে। এই জিনিসটা হয়তো অনেকেই এই ব্যাপারে অ্যাওয়ার না যে ওকে আমার কি প্রি ডায়াবেটিস হতে পারে বা কিছু। যেমন কার যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন বাবা মার ডায়াবেটিস আছে, যে ভাই বোনের ডায়াবেটিস আছে, তাদের তো মানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাদের উচিত প্রি ডায়াবেটিস হোক বা ডায়াবেটিস স্ক্রিনিং যেটা বলি আমরা সবসময়, যে হিমোগ্লোবিন A1C চেক করা, ইভেন বাসায় যদি র্যান্ডম ব্লাড সুগার চেক করে, এট লিস্ট যদি কারো যদি ফাস্টিং ব্লাড সুগার মোর দেন 126 বেশি থাকে বা র্যান্ডম ব্লাড সুগার 200 বেশি থাকে, ওখানে বললো গুড পসিবিলিটি তাদের হয়তো ডায়াবেটিস থাকতে পারে। কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিস, বিশেষ করে বাবা মা ভাই বোনের, যাদের বয়স 45-এর উপরে, যারা ওভারওয়েট, যাদের হয়তো প্রেগনেন্সির সময় ডায়াবেটিস ছিল, এইসব পেশেন্টের উচিত মানে রুটিনলি তাদের ফিজিশিয়ানের সাথে কমিউনিকেট করা এবং ডায়াবেটিস চেক করা উচিত। মানে আমি বলবো অ্যাটলিস্ট মানে বছর 2 বার তারা এসে চেক করে, যাতে, কারণ তারা যদি চেক না করে, বিশেষ করে আমাদের সমাজে যেমন পুরুষদের টেন্ডেন্সি আছে ডাক্তারের কাছে অত যাবো না বা কিছু, মানে ওয়েমেনদের তারা মোটামুটি যায় মহিলারা, কিন্তু পুরুষদের টেন্ডেন্সি তারা যাবে না। তারা আবার আরো হাই রিস্কে পড়ে যাচ্ছে, যে দেখা গেল 2 বছর 3 বছর ডাক্তার সাথে ফলো আপ নেই, কিছু নেই। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে, তাদের কিন্তু প্রি ডায়াবেটিস যদি কারো থাকে, তাদের কিন্তু যত কমপ্লিকেশন আছে ডায়াবেটিসে, তাদের আরো সমস্যা হবে। কারণ আর পুরুষের ক্ষেত্রে যেমন যে জিনিসটা বেশি হয়, তাই স্মোকিং করে, এই সব মিলিয়ে কিন্তু প্রি ডায়াবেটিস পেশেন্টের কমপ্লিকেশন অলমোস্ট কিন্তু ডায়াবেটিসের মতোই হয়ে যায় যদি তারা যদি আগে থেকে প্রিভেনশনটা যেটা না করে।
আপনি যেটা বললেন যে লাইফস্টাইল চেঞ্জেস আমাদের আমরা ডে টু ডে আমরা যে জিনিসটা করছি, যেমন কেউ যদি ওভারওয়েট হয়, যেমন আমার কারো ওজন হচ্ছে 200 পাউন্ড, সে যদি সিম্পলি মানে 15 থেকে 20 পাউন্ড ওয়েট লস করতে পারে মানে সার্টেন পিরিয়ড অফ টাইমে, তখন কিন্তু তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। কারণ বেশ কিছু স্টাডি যেমন সিডিসিতে বা যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ওরা মেনশন করে কিন্তু যে যে লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম যেগুলো আছে, ওগুলো যদি পার্টিসিপেট করতে পারে তাহলে কিন্তু বেশ হেল্পফুল হয় তাদের জন্য ডায়াবেটিস প্রিভেন্ট করা। ইভেন ইদার আপনি বলতে পারেন যে স্লো ডাউন করা যায়, ঠিক আছে আমি প্রি ডায়াবেটিস আছি, হয়তো ডাউন দ্য রোড 10 বছর 15 বছর ডায়াবেটিস হচ্ছে না, কারণ এগুলো সব প্রিভেনশন ডিপেন্ড করবে। বারবার ওষুধ উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমি যদি লাইফস্টাইল দিকে কনসেন্ট্রেট করি তাহলে সবচেয়ে দ্যাটস দ্য বেস্ট অপশন। ওয়েট লসের পরে আমি যেটা বেশি গুরুত্ব দিই ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের কমিউনিটির ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে পেশেন্টের মধ্যে খুবই কম, যেটা আমি দেখেছি। অনেক লোকজন যারা হয়তো ছোট স্পেসে থাকেন বা ফ্যামিলিতে বা সময় হয় না বা অথবা ওইভাবে মোটিভেশনও নাই তাদের যে ঠিক আছে না আমার ডায়াবেটিস আছে বা আমার প্রি ডায়াবেটিস আছে, আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আমি একটু ডেলি একটু এক্সারসাইজ করি বা ডেলি হাঁটাচলা করি বা একটু মডারেট এক্সারসাইজে যাই, আমি জোরে জোরে হাঁটা। যেমন অনেক কিছু আমাদের কমিউনিটিতে অংশ হয়তো সম্ভব হয়ে ওঠে না। যেমন আমি কাউকে যদি বলি আপনি সুইমিং পুলে যাবেন, সুইমিং করতে যাবেন বা রাস্তায় বাইকিং করতে যাবেন, বিশেষ করে আমাদের কালচারে এই জিনিসটা মহিলাদের মধ্যে তো মানে অনেক সময় চিন্তাও করা যায় না। বাট পুরুষের ক্ষেত্রে হয় সময়ের অভাবে বা মোটিভেশনের অভাবে এই জিনিসটা হয়ে ওঠে না, সেটা বাইকিং হোক আর সুইমিং হোক। বা এই জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করি অ্যাটলিস্ট আপনারা যদি পারেন মানে ডেইলি যদি 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করতে পারেন অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন, আবার সপ্তাহে 3 দিন যদি একটু মডারেট এক্সারসাইজ একটু যাতে যেমন সিম্পলি বাসায় বসে সম্ভব এগুলো ছোট ডাম্বেল নিয়ে একটু ওয়েট লিফটিং করা বা একটু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা। আজকাল অনেক কিছুই আছে ইউটিউবে, তারা ইচ্ছে করে দেখতে পারে। বাট ওই যে মোটিভেশনটা বেশ জরুরি যে না আমি একটা স্পেসিফিক প্ল্যান করব, আমি সপ্তাহে 7 দিনের 4 দিন আমি হয়তো জোরে জোরে হাঁটাচলা করবো, বাকি বাকি 3 দিন আমি একটু মানে স্ট্রেংথেনিং এক্সারসাইজ যেটা বলি, একটু রেজিস্ট্যান্স এক্সারসাইজ যেটা বলে, ওগুলো যদি করতে পারে এগুলো বেশ হেল্পফুল প্রি ডায়াবেটিস পেশেন্টের জন্য। আর আরেকটা হচ্ছে হেলথি ইটিং, এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ওয়েট লসে হেল্প করে, ফার্দার ওয়েট গেইন করা থেকে প্রিভেন্ট করে। যেমন হেলথি ইটিং, যেমন আগে যে পোর্শনটা লোকজন কনজিউম করতো যে আমি কি পরিমাণে ভাত খাচ্ছি, মানে ভাত খাওয়ার আগে আমি যদি একটা হ্যাবিট করে নাও সপ্তাহে 3 থেকে 4 দিন ডিনারের সময় আমি সালাদ খাওয়ার অভ্যাস করব বা একটু প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাবো, ভাত বা রুটি বা পাস্তা বা নুডলস যে কার্বোহাইড্রেট রিচ যে খাবার যেগুলো আছে ওগুলো আমি প্রিভেন্ট করব। এগুলো যদি মানে স্পেসিফিক রুটিন মেনটেন করে যে না, এগুলো এগুলো সম্ভব, কিন্তু স্পেসিফিক যে প্রোগ্রাম যেগুলো আছে ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম, মানে আমাদের কমিউনিটিতে এই জিনিসটা আমি খেয়াল করছি যে তারা হয়তো জানে না, এই জন্য তো বিইং এ ফিজিশিয়ান আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। মানে লোকাল হসপিটাল গুলো কিন্তু এইসব প্রোগ্রাম গুলো আছে যে ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম, ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স এগুলো কাভারও করে। যেমন আমি একটা সিরিজ ওয়েবসাইট দেখছিলাম যে ওকে একটা পেশেন্ট হসপিটালে যেতে পারে সপ্তাহে 2 বার, ওদের ডায়াবেটিক এডুকেটর সে মিট করতে পারে বা ডায়াবেটিস অন্যান্য ডায়েটিশিয়ান যারা আছে বা বিভিন্ন কোচ যেগুলো বলে ডায়াবেটিক প্রি ডায়াবেটিক কোচ যেটা, এরা এগুলো পার্টিসিপেট করতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে পেশেন্টকে কমিউট করতে পারবে কিনা হসপিটাল। আমি এই জিনিসটা বেশ কমন, আমি জিজ্ঞেস করছি যে আপনি কমিউট যেতে পারবেন হসপিটালে, বলছে না বাবা আমার তো আমি কাউকে আমি চিনি ওই জায়গায়, আমি যে যাবো কেমনে। কিন্তু এইসব ব্যারিয়ার কিছু আছে আমাদের কমিউনিটিতে। সাইকোলজিক্যাল ব্যারিয়ার ইস্যু কাজ করে আমাদের কমিউনিটিতে। এটা একদম আপনি খুব ভালো একটা কথা বলেছেন, কারণ অনেকেরই আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কালচারাল ব্যারিয়ার অনেকেই ফিল করে আমি দেখেছি। তো সেখান থেকে এক ধরনের সাইকোলজিক্যাল ইনহিবিশন আসলে বেশ কমন আমাদের কমিউনিটিতে। তো আপনি
ব্যক্তিগতভাবে আপনি কি সাজেস্ট করেন বা আপনি কি মনে করেন যে কি করলে এই ব্যারিয়ার গুলো আমরা ওভারকাম করতে পারি? ওভারকাম করার জন্য মেইন জিনিস হচ্ছে যে অনেক সময় ফ্যামিলি সাপোর্ট লাগে, বিশেষ করে আমাদের মানে হয়তো যারা একটু বয়স্ক আছেন, যারা দেশ থেকে নতুন আসছেন, আপনি যেটা বললেন যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা কালচার ব্যারিয়ার, কমফোর্টেবল ফিল করবে না যে একটা আমি হসপিটালে যাবো, একটা নিউট্রিশনিস্টের সাথে কথা বলবো। বাট ভালো জিনিস হচ্ছে আজকাল নিউ ইয়র্কের ম্যাক্সিমাম হসপিটালে মানে ইন্টারপ্রেটার থাকে। এটা একটা বিগ মানে খুবই একটা পজিটিভ জিনিস। কিন্তু সেটা হয়তোবা অনেকেই জানেন না যে ইন্টারপ্রেটার সার্ভিসের হেল্প নেওয়া যায়। রাইট। আর তারা যদি মেইনলি যে তার নিজের রুটিন যদি নিজে করে নেয় যে না ঠিক আছে আমার ডেইলি যে বাসায় যে কাজকর্ম আমি যাই করি, কিন্তু তারপরে আবার নিজে আমার টেক কেয়ার করা খুব জরুরি। যেমন আমি যেটা আগেই যেটা বলেছিলাম যে আমি মানে পার্টিকুলার ডেট আর পার্টিকুলার খাবার দাবার মেনটেন করব। কারণ দেখা যাচ্ছে যে কেউ যদি প্রসেস ফুড খাচ্ছে, যেমন আমার রান্না করতে ভালো লাগছে, আমি একটু বাইরে একটা বার্গার খেলাম বা ওই মানে রেস্টুরেন্টে খেলাম, ওইসব খাবারের চেয়ে অলওয়েজ আমি প্রেফার করি হোম কুক ফুড। যদি কেউ তখন নিজে কিন্তু মেনটেন করা সম্ভব যে না আমি আমি বেশি ফ্যাট জাতীয় খাবার খাবো না, বেশি সল্টি খাবার খাবো না। তখন যদি মানে মোস্টলি ভেজিটেবলস, ফ্রুটস, মানে প্রোটিন জাতীয় খাবার দাবার মেনটেন করে, মানে স্পেসিফিক যদি পার্টিকুলার ডেটে সে যদি করে, তখন কিন্তু বেশ ইজি হয় যে মানে ই ক্যান ডু এ চেক মার্ক যে আমি আজকে আমি এই খাবারটা খাবার কথা ছিল, আমি মেনটেন করছি কিনা, আমার আজকে আমি হাঁটাচলা করার কথা ছিল, এটা আমি করছি কিনা। খুব বেশি সময় কিন্তু লাগে না। দিনের মধ্যে যদি ১ ঘন্টা যদি নিজের জন্য ডেডিকেটেড করে, বাকি তো ৩ ঘন্টা পরেই থাকে, তখন সম্ভব এগুলা কিন্তু করা। আবার যেমন আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যে সুগারি ড্রিঙ্কস টাচই করবেন না, বিশেষ করে যাদের প্রি ডায়াবেটিস যারা, সেটা জুস হোক, সোডা হোক বা মানে বেশি বেশ মেনি ফর্ম অফ এনি ফর্ম অফ সুগারি ড্রিঙ্কস আমরা স্ট্রংলি এই রিকমেন্ড করি। লাইফস্টাইল নিয়ে আমাদের বারবার একই কথা রিপিট করার কারণ হচ্ছে প্রধানত এটাই আমরা বলতে চাচ্ছি যে শুধুমাত্র লাইফস্টাইল মেনটেন করে আসলে ডায়াবেটিস এর মতো একটি সিচুয়েশন কিন্তু আমরা মানে নিজের চেষ্টাতেই আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পারি এবং নিজেকে একদম নিরাপদ এবং সুস্থ রাখতে পারি। এখানে শুধুমাত্র দরকার আমাদের সচেতনতা এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগ। আপনি বলছিলেন সুগারি ড্রিঙ্কের কথা বা এনি কাইন্ড অফ সুগার রিলেটেড ফুডের কথা। তো আমাকে অনেক পেশেন্টই বলেছেন যে তার নাকি আগে আসলে ওরকম মিষ্টি খাবার প্রতি কোনো আগ্রহ ছিল না, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর থেকে নাকি তার সুগার ক্রেভ হয় এবং তার বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে। তো এই বিষয়ে আপনার কি ধরনের মতামত আমি একটু জানতে চাচ্ছি। আসলে ডায়াবেটিস যে সুগার ক্রেভিং করে বা কিছু এই ধরনের কোনো স্পেসিফিক কোনো কিছু নেই যে আমার ডায়াবেটিস হলে আমার সুগার বেশি খেতে ইচ্ছে করতেছে বা কিছু। এটা মনে হয় যে নিষিদ্ধ জিনিসের প্রতি যে মানুষের একটা আগ্রহ, সেরকম রাইট। একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যেমন যে জিনিসটা আমি খেয়াল করেছি যে ইভেন বাঙালি কমিউনিটিতে কিন্তু ওবেসিটি কিন্তু আছে। ওভারওয়েট বলেন, ওবেসিটি যাই বলেন আপনি, মানে কেমন যেটা বিএমআই নিয়ে আমরা অতটা মানে কেউ অতটা মাথা ঘামায় না অন রেগুলার বেসিস যে ও ঠিক আছে আমার হাইট এত, আমার কতটুকু ওজন হওয়া উচিত। আজকাল কি ইচ্ছা করলে ইজিলি মানে সে তার নিজের যদি কম্পিউটার ইউজ না করতে, সবার কাছে ফোন আছে, বিএমআই ক্যালকুলেটর দিয়ে ইজিলি দেখতে পারে যে আমার কতটুকু ওজন হওয়া উচিত। ওইসব পেশেন্টের ক্ষেত্রে যেমন কেউ যদি, আমি যেটা বলতেছিলাম যে মানে হোম কুকিং যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে কেউ যদি রেস্টুরেন্টে মাসে একদিন খেলো বা বাইরে মানে মানে ফাস্ট ফুড একদিন খেলো, সেটা আলাদা জিনিস। কিন্তু কোনো যদি হ্যাবিটে পরিণত হয়ে যায় যে না সপ্তাহে ৩ থেকে ৪ দিনই তারা বাইরে খাচ্ছে, হতে সময়ের অভাবে হোক বা মোটিভেশনের অভাব হোক, আমি 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 চাচ্ছি আমি বাসায় রান্না বান্না করতে বা কিছু, তখন কিন্তু জিনিসটা তার কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যে ডেফিনেটলি সুগারি ফুড বা কার্বোহাইড্রেট যেগুলো রিচ যে খাবার জাতীয়গুলো থেকে দূরে থাকা। আবার এট দ্য সেম টাইম ফ্যাটি ফুড, বেশ চর্বি জাতীয় খাবার কিন্তু তাদের জন্য ভালো না, খুব সল্টি খাবার তাদের জন্য ভালো না। যেমন প্রসেসড ফুড বা প্রসেসড মিট যেগুলো আছে, এগুলো কিন্তু সল্টের পরিমাণ খুবই বেশি বা ফ্যাটের পরিমাণ খুবই বেশি, যেগুলো প্রি ডায়াবেটিস পেশেন্ট যাদের ডায়াবেটিস এখনো হয়নি তাদের জন্য বেশ রিস্কি। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত যে
প্রি ডায়াবেটিস অবস্থা কিন্তু অনেক কিছু নিজে কন্ট্রোল করা সম্ভব ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য, কিন্তু ডায়াবেটিস একবার যদি হয়ে যায় তখন কিন্তু জীবন বেশ হার্ডার হয়ে যাবে, বেশ কঠিন হয়ে যাবে তাদের জন্য। যে দেখা তখন কমন কমপ্লেন কি, ডাক্তার আমি ভাত খেলেও বেড়ে যায়, রুটি খেলেও বেড়ে যাচ্ছে, আমি অনেকগুলো সবজি খেয়েছি তারপর দেখি সুগার, তখন কিন্তু তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। এই জন্য আমরা স্ট্রংলি মানে সাজেস্ট করি যাতে যারা প্রি ডায়াবেটিস আছেন বা প্রি ডায়াবেটিস সম্ভাবনা আছে তারা যেন আগের থেকেই কন্ট্রোলটা নিজের হাতে নেয়, কারণ ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় তাদের সুগার কন্ট্রোল করা বা লাইফস্টাইল মেইনটেইন করা। আমরা আসলে ডায়েট নিয়ে অনেক কিছু এর আগেও বলেছি, কিন্তু আজকে আমরা স্পেসিফিক ভাবে কিছু পয়েন্ট বলতে চাই যাতে আমাদের দর্শকদের আসলে অবশ্যই এটা খুব গুরুত্ব সহকারে ওনারা নেন এবং মনেও রাখেন এবং প্র্যাকটিস করেন। তো আমরা জানি যে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলে থাকি যে কার্ব খুবই লিমিটেড, এবং অনেকের ক্ষেত্রে কার্ব একদম টোটালি অ্যাভয়েড করতেও বলা হয়ে থাকে বেসড অন তার ব্লাড সুগার লেভেল এবং তার সিচুয়েশন, আদার রিস্ক ফ্যাক্টরস গুলো। তো খুব ভালো হয় যদি পেশেন্ট আসলে কার্বটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন। আবার অনেক সময় কমনলি যেটা হয় যে একটা মেজারিং কাপ দিয়ে দেওয়া হয়, রুটি হলে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয় যে আপনি একটা রুটি খাবেন বা এতটুকুন খাবেন। তো তার আসলে আমরা জানি যে এটা কিন্তু খুব বেশি একটি বাজে একটা ইম্প্যাক্ট করে, হচ্ছে যে সুগার ইনক্রিজ করবার জন্য ব্লাডে, এবং এটা আসলে মেটাবলিজমও আমাদের অনেক বাজেভাবে এফেক্ট হয়। আপনি যদি এই কার্বোহাইড্রেট ডায়েটটা নিয়ে একটু বলেন যে কেন আসলে আমাদের এই বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়া উচিত, এবং কেন আমাদের নিজে থেকেই আসলে আগ্রহ করে চেষ্টা করা উচিত এটা অ্যাভয়েড করে অল্টারনেটিভ যে অপশন গুলো আছে সেগুলো চুজ করবার জন্য। ধন্যবাদ। মানে আসলে এই কার্বোহাইড্রেট মোস্টলি আমরা যেটা কমনলি আমরা যেটা কনজিউম করি, যেমন সেটা ভাত হোক, রুটি হোক, পাস্তা হোক বা নুডলস হোক, বাট এই কার্বোহাইড্রেট মেইন সমস্যা হচ্ছে কি এগুলো বডিতে অতটা সময় নেয় না মানে সুগারে কনভার্সন করার জন্য। এই জন্য দেখা যাচ্ছে যারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার বেশি খাচ্ছে তাদের সুগার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সংখ্যা খুবই কম, ওগুলো একটু সময় নেয়। এই জন্য আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যে না, প্রোটিন জাতীয় খাবার দাবার মানে প্লাস ভেজিটেবল বা ডাল জাতীয় খাবার দাবার, লিঙ্কস, এগুলো মাছ বেটার জন্য কার্বোহাইড্রেট, কারণ এগুলো যদিও আলটিমেটলি সব খাবারই বডিতে সুগারে কনভার্টেড হচ্ছে এট সাম পয়েন্ট, কিন্তু এগুলো সময় নিচ্ছে বা সরাসরি আপনার সুগার এইভাবে বাড়িয়ে দিচ্ছে না। এই জন্য যদি কেউ কার্বোহাইড্রেট ফরজ, কেউ যদি মনে করে আমি মানে সিম্পলি আমি বাসমতি রাইস খাচ্ছিলাম, মানে হোয়াইট রাইস যদি ব্রাউন রাইসে কনভার্ট করে মোটামুটি কিছুটা হলে হেল্প হয়। আবার যে মডিফাইড যে কার্বোহাইড্রেট আর যেগুলো আছে, যেমন বিশেষ করে কম হচ্ছে যেমন ব্রেড, ওগুলো কিন্তু বেশ এনরিচড কার্বোহাইড্রেট, এগুলা ব্রেড বলেন বা পাস্তা, সিম্পল হোয়াইট রাইস, এগুলো বেশ এনরিচড কার্বোহাইড্রেট। এগুলো যদি কেউ অ্যাভয়েড যদি নাও করতে পারে, এখন তো আগে যে পোর্শনটা খেত সেই যদি লিমিট করে, যদি মানে লিমিটেড কার্বোহাইড্রেট প্লাস আমি অলওয়েজ রিকমেন্ড করি না আপনার একটু প্রোটিনের দিকে বেশি নজর দেন, ভেজিটেবলের দিকে, ফ্রুটস দিকে বেশি নজর দেন। ফ্রুটস এর ব্যাপারে একটু মানে সচেতন হতে হবে, যাতে আমরা, যেমন বাঙালি কমিউনিটিতে আম বেশ কমন একটা খাবার, সবাই পছন্দ করে, কিন্তু আম বেশ মিষ্টি এবং অনেক সুগার কন্টেইন করে। আম বা আনারস বা এগুলোর চেয়ে যদি কেউ বেরি জাতীয় খাবার ফ্রুটস গুলো পিক করে, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, এগুলো কিন্তু কম্পারেটিভলি মানে সুগারের পরিমাণ একটু কম। মানে ছোট ছোট স্টেপ কিন্তু হেল্প করতে পারে প্রত্যেকটা পেশেন্টকেই। আমি বলতেছিলাম, যেমন ডিনার আমি যদি প্র্যাকটিস করি যে না আমি ভেজিটেবল একটা পোর্শন রাখবোই সপ্তাহে 3 থেকে 4 দিন, আবার 3 থেকে 4 দিন আমার কিছু মানে গ্রিন সালাদ মেটেরিয়াল কিছু থাকবে, আমি যদি একটু মিট খাচ্ছি যাতে আমি ভাতের পোর্শনটা যাতে কমিয়ে দিচ্ছে যাতে, কিন্তু যত ভাতের উপরে বা রুটির উপরে যত লোড কমাতে পারবে, প্রি ডায়াবেটিস বলেন ডায়াবেটিস বলেন তাদের জন্য মানে খুবই একটা হেল্পফুল একটা ব্যাপার। আর সবাই যদি একটু অভ্যাস করে, আমি বিশেষ করে ডিনারের পরে একটু হাঁটাচলা করবো, সেটা অ্যাপার্টমেন্টের করিডোরই হোক বা অ্যাপার্টমেন্টের মানে বাইরের রাস্তায় হোক, যদি একটু সম্ভব হয় তাদের জন্য খুবই হেল্পফুল হয়, মানে বেটার
আমি বেডে না গিয়ে সরাসরি বা আমি টিভি দেখতে বসে গেলাম খাওয়ার পরে আমি টায়ার্ড না, বেটার হচ্ছে মানে একটু হাঁটাচলা করা, বিশেষ করে ডিনারের পরে হোক সেটা লাঞ্চের পরে হোক, যে কারোর সময় যদি থাকে এগুলো কিন্তু বেশি হেল্পফুল হবে এগুলোর জন্য। আর কার্বোহাইড্রেট মানে স্ট্রেট আমি যেটা রিকমেন্ড করি যে না, যে পোর্শন আগে যারা খেত পোর্শনটা স্ট্রেট মানে যদি অর্ধেক করে ফেলতে পারে, বাকি পোর্শনটা তারা প্রোটিন জাতীয় খাবার বা ভেজিটেবলস বা ফ্রুটস এগুলো দিয়ে যদি ফুলফিল করতে। কারণ সবার কমন কোয়েশ্চেন হচ্ছে কি, তাহলে ডাক্তার আমি তাহলে খাবোটাকে সেটা বলেন, আমার ক্ষুধা লাগে তো, রাইট? আপনি যদি মানে বেটার কোনো মানে ফুডের দিক থেকে যদি প্রোটিন জাতীয় খাবার বা মানে ভেজিটেবলস এগুলো যদি পিক করতে পারেন কার্বোহাইড্রেট কমিয়ে, এটা মাচ মোর বেটার, আপনার যে মাচ মোর হেল্পফুল হবে। খুবই আসলে গুরুত্বপূর্ণ এই জন্য আমি কার্বোহাইড্রেটের কথা ডিরেক্ট মেনশন করলাম, কারণ আমাদের বাঙালি কমিউনিটিতে আমার মনে হয় যে এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা ইস্যু ডায়াবেটিস পেশেন্টদের জন্য, ডায়াবেটিস প্রিভেন্ট করবার জন্য। কারণ হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টরা জানেন, সবই বোঝেন, কিন্তু আমি দেখি যে বারবার বলে যে আমি তো ভাত ছাড়া বাঁচতে পারবো না, মানে ভাত খেতেই হবে। তো আসলে আমরা জানি যে একটু অল্টারনেটিভ ওয়েতে আমরা যদি প্র্যাকটিস করি, মানুষ তো আসলে অভ্যাসের দাস, আমরা একটু কিছুদিন প্র্যাকটিস করলেই কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে হয়তো বা প্রথম কিছুদিন একটু কষ্ট হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস, তারপরে কিন্তু ঠিকই পসিবল। সে যদি একটা পোর্শন সালাদ খান, একটা পোর্শন ভেজিটেবল খান, একটা পোর্শন একটা ছোট বাটি সে ডাল খেলেন, দেন একটা বা দুটা পিস প্রোটিন খেলেন, মাছ মাংস যেটাই তার পছন্দ, তারপরে কিন্তু আসলে কার্ব যেটা আমরা বলছি প্রধানত আমাদের কমিউনিটিতে ভাত, খুব একটা বেশি কিন্তু আর স্পেস থাকে না সেটা খাবার জন্য। তো এভাবে করে কিন্তু আসলে একটু মেনটেন করলে, একটু সতর্কতার সাথে সম্ভব আসলে এটা কন্ট্রোল করা। আহ দর্শক, আমরা আসলে বারবার এই কথাগুলো বলছি এই জন্যই যে আমাদের কিন্তু কমিউনিটিতে লাইফস্টাইল মডিফিকেশন, এই যে প্র্যাকটিস করার ব্যাপারটা, এটা একদমই মিসিং। এবং যে কোনো কারণে হোক আমাদের আমি দেখেছি যে আমাদের পেশেন্টরা জানে তিনি ডায়াবেটিসের জন্য ওষুধও খাচ্ছেন, তারপরেও কেন যেন তিনি মিষ্টি খাচ্ছেন, দই খাচ্ছেন এবং ভাত খাচ্ছেন, এবং একদমই উনি কেয়ার করছেন না। কিন্তু আমরা তো প্রত্যেকেই চাই ভালো থাকতে, সুস্থ থাকতে। যে কোনো কারণেই হোক এই প্র্যাকটিসটা আমাদের কমিউনিটিতে খুব প্রমিনেন্ট, সাইলেন্টলি না, আমি বলবো যে লাউডলি মিসিং। যে আমরা ডায়াবেটিসের সম্পর্কে জানি বুঝি, সবই আমাদের জানা, কিন্তু কেন যেন আমরা প্র্যাকটিস করতে চাই না। তো আসুন আমরা এটা প্র্যাকটিস করা শুরু করি, কারণ আমরা সকলেই জানি যে এগুলো একটু মেনে চললে কিন্তু সম্পূর্ণ সুস্থ ভাবে আমরা বেঁচে থাকতে পারি। ডায়াবেটিস কিন্তু আসলে বারবার আমরা বলছি যে এটা কোনো অসুখ নয়, এটি সমস্ত রোগের উপসর্গ তৈরি করার একটি সোর্স, এবং এটা কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের বডির সব সিস্টেমকে এফেক্ট করে, যেটা কিনা আমাদের আসলে খুব খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি এটা ভয় দেখানোর জন্য বলছি না, কিন্তু যেটা সত্য আসলে সচেতনতার জন্য আমি বারবার করে বলছি। আপনি বলছিলেন এক্সারসাইজের কথা। এখন খুব কমনলি যেটা প্র্যাকটিস আমি দেখি যে সবাই সাজেস্ট করে যে আমরা যদি সপ্তাহে 150 মিনিট বা 2.5 ঘন্টা, 150 মিনিট মানে 2.5 ঘন্টা আমরা রেগুলার এভরি উইকে আমরা এতটা সময় যদি এক্সারসাইজ করতে পারি, সেটা হচ্ছে খুবই হেলদি এবং এটা ইজি। এবং এই 150 মিনিটকে ব্রেকডাউন করা হয় যে সপ্তাহে 5 দিন আমরা প্রতিদিন 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করি, হাঁটি, এবং হাঁটাটা একটু জোরে জোরে হতে হবে অবশ্যই, তাহলে সেটা আমাদের জন্য এনাফ। এবং আমরা জানি যে এটা কিন্তু যে কেউ চাইলে একটু মেনটেন করতে পারে, এটা খুবই কঠিন কোনো কাজই না। হাঁটাহাঁটি তো সকলেই প্রতিদিন করে থাকে কম বেশি, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক ভাবে হাঁটার জন্যই হাঁটতে হবে ঘড়ি ধরে। সেটা সকালে হতে পারে, বিকালে হতে পারে, রাতে হতে পারে। তো আরো ডিটেল এক্সারসাইজ সম্পর্কে হয়তো বা আগামী পর্বগুলোতে আলোচনা করব। তো এই পয়েন্টটাই আমি আপনাকে বলবো যে আপনি যদি আরেকটু ইলাবোরেট করে আমাদের দর্শকদেরকে বলেন যে কোন সময়টাতে করলে ভালো হয়, বা কতটুকু জোরে হাঁটা উচিত, বা কিভাবে তারা এটা হ্যাবিটটা মেনটেন করতে পারেন। বিশেষ করে ওয়াকিং এক্সারসাইজ যেটা বা হাঁটার যে অভ্যাস, সেটা কিছু কিছু সবাই যে করে না তা না, কিছু কিছু মানে লোকজন দেখা যায় যে তার সকালে হয়তো ব্রেকফাস্টের পরে 20-30 মিনিট হাঁটছে তারা। আবার কিন্তু কিন্তু এই জিনিসটা যদি কেউ যেভাবে মানে মানে ফিক্স রুটিন যদি মেনটেন করা সম্ভব, তাহলে সম্ভব ওই গোলে পৌঁছানো, যে না আমি প্রি ডায়াবেটিস থেকে আমি
প্রিভেন্ট করে যাতে আমি ডায়াবেটিক যাতে না হই। কিন্তু সেটার জন্য কোনো পার্টিকুলার টাইমে যে হতে হবে নট নেসেসারিলি, নো। সে সকালে হাঁটতে পারে বা বিকালবেলা হাঁটতে পারে বা রাতে ডিনারের পর হাঁটতে পারে। তবে তবে ওই যে সপ্তাহে ৫ দিন আমি যেটা বারবার যেটা বলছিলাম যে কেউ যদি একটু ভালো রুটিন মেইনটেইন করতে পারে যে আমি আজকে আমার এই জিনিসটা মানে করেছি কিনা, আমার হাঁটাটা কমপ্লিট করেছি কিনা, সেটা রাতে হোক বা সকালে হোক বা বিকাল বেলায় হোক। যে বাঙালি কমন জিনিস হোক, বিকাল হাঁটতে গেলাম, দ্যাটস ফাইন। বিকালে যদি হাঁটতেই যান মানে একটু জোরে হাঁটা অভ্যাস করলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার একটা কমন একটা প্রবলেম হচ্ছে যে লেট ডিনারটা করা। এটা বেশ কমন আমাদের কমিউনিটিতে। সেটা রাত ৯টা, ১০টা, ১২টা, এই জিনিসটা প্রি ডায়াবেটিস হোক বা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই খারাপ। লেট ডিনার করবে, তারপরে কারো টেন্ডেন্সি জিনিসটা হবে না যে আমি বাইরে হাঁটতে যাব বা কিছু। এই জন্য উচিত বিশেষ করে সকালে যদি ব্রেকফাস্টের পরে করবে, ব্রেকফাস্ট আগে করুক, যেটা মানে তাদের লাইফ স্টাইল মেইন থেকে। সেটা তো মানে ডাক্তারের পক্ষে সম্ভব না যে ডিকটেট করবে সকালে গিয়ে হাঁটতে যাবে। তার হয়তো কাজ থাকতে পারে, অন্য কোনো অ্যাসাইনমেন্ট থাকতে পারে তার ফ্যামিলির মানে জন্য বা কিছু হোয়াটএভার। বাট তারা যদি নিজেদের সময় করে নেয়, কারণ আমি প্রচুর সিনিয়র সিটিজেনকে দেখছি যে আমি আমার নাতিনকে আমি স্কুলে দিয়ে আসছি এই মাত্র, ঠিক আছে, নাতিন স্কুলে দিয়ে আসছি, আসলে তারপরে হাঁটা চলা করেন, সমস্যা নেই তো। কারণ এগুলো ফুললি ডিপেন্ড করে তার এক একজন লাইফ স্টাইল তো ডিফারেন্ট, ঠিক না? এই ক্ষেত্রে তো আমি বা আমরা ওইভাবে ডিকটেট করতে পারবো না তাই। কিন্তু তার নিজের জন্য নিজের সময়টা বের করে নিতে হবে যে না, এই ৩০-৪০ মিনিট আমি ডেইলি হাঁটাচলা করব, সেটা আমি বাইরে হাঁটি। তো বাইরে হাঁটা উইন্টার সময় বেশ ডিফিকাল্ট হয়ে যায়, আমি সেটা জানি। কিন্তু আমি দেখেছি অনেক সিনিয়র সিটিজেন যারা আছে বাঙালি, তারা কিন্তু অ্যাপার্টমেন্টে হাঁটাচলা করে। আমি অনেককে দেখেছি যে সিম্পল শপিং মলে বা বড় দোকানের মধ্যে গিয়ে সে হাঁটছে জোরে। এগুলো সম্ভব। এমন না যে টোটালি লোক যে কেউ করে না তা না। এগুলো সম্ভব। সেটা আপনি যেটা বলতেছিলেন অনেক এটা বড় শুধুমাত্র একটি অভ্যাসের ব্যাপার আর কি। আমরা মানে একটু অভ্যাস, নিজেকে সচেতন হতে হবে, নিজেকে মোটিভেটেড হয়ে বুঝতে হবে যে না, এতটুকু সময় আমি নিজের জন্য বের করতেই পারি, কারণ এটা আমার সুস্থ থাকার জন্য জরুরি। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। আমরা আরো অনেক বিস্তারিত আলোচনায় আসবো আপনার সাথে। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে লাইফস্টাইল রিলেটেডই আরো অনেক খুঁটিনাটি ডিটেলস নিয়ে আলোচনা করবো। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে আজকে টিভেন ওয়েলনেসের আলোচনায় ডায়াবেটিক লাইফস্টাইল এবং প্রিভেনশন রিলেটেড কিছু ইনফরমেশন আমরা আলোচনা করছি আমাদের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জুর সাথে। ডক্টর হোসেন, আপনি বলছিলেন কার্বোহাইড্রেট ডায়েট এবং পোর্শন কন্ট্রোল এগুলো নিয়ে। তো আসলে আমাদের কমিউনিটিতে কার্বোহাইড্রেট যেরকম ম্যানেজ করা একটি চ্যালেঞ্জ ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক পেশেন্টদের জন্য, একই সাথে কিন্তু পোর্শন কন্ট্রোল একটি ইস্যু। আপনি বলছিলেন টাইম সেন্সিটিভিটির কথা, যে আমরা যদি মিলের যে টাইম এটা একটু ম্যানেজ করি, আমরা যদি ডিনারটা আর্লি করে ফেলি, সন্ধ্যা 7টার ভেতরে, রাত 10টা, 11টা, 12টার সময় না খেয়ে, সেটা আসলে খুবই জরুরি। তো আমি এখনো আমরা খুব কমনলি আরো কিছু যে সাজেশন গুলো দিয়ে থাকি যে রাতে ঘুমাতে যাবার 5 ঘন্টা আগে যদি ডিনার করা পসিবল হয়, তাহলে ইন বিটুইন যে সময়টা থাকে মেটাবলিজমটাও হেল্পফুল হয়। আপনি বলছিলেন যে পেশেন্ট তাহলে হাঁটতে যাবার জন্য একটি সময় ম্যানেজ করতে পারে। এ ধরনের অনেক ইস্যু। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা আপনি বলছিলেন যে আমরা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারি। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট অনেকেই জানতে চান যে আমি তাহলে সেটা কি খেতে পারি, কোনটা আমার জন্য ভালো। তো আমি জানি যে আমাদের কমিউনিটিতে হয়তো বা ওটমিল খাবার খুব বেশি একটি প্রচলন নেই, কিন্তু এটা কিন্তু আসলে অনেক হেলদি। অনেকে একই সাথে জানতে চান যে আমি কি ধরনের ফল খেতে পারি, কলা, আপেল এগুলোকে আমি খেতে পারি নাকি আমি আম খেতে পারি। তো আমি জানি এটা খুব ডিটেলস, তারপরেও আমি জানতে চাচ্ছি, কারণ হচ্ছে যে আসলে পেশেন্টরা এক্স্যাক্টলি এই প্রশ্নগুলোই করেন, খুব স্পেসিফিক ছোট ছোট জিনিসগুলো। তো আপনি যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কিছু সাজেশন একটু শেয়ার করেন। ছোট্ট দুটো উদাহরণ হচ্ছে, যেমন কেউ যদি ওটমিল খাচ্ছে আর কেউ এক পিস ব্রেড খাচ্ছে, ঠিক না? ওটমিল কিন্তু কম্পারেটিভ তার সুগারটা কম বাড়াবে, ব্রেডটা কিন্তু বেশি বাড়ে। অথবা ভাত যদি খাই, যেটা হোয়াইট রাইস, যেটা যদি বেশি, একটা সিম্পল এক্সাম্পল যেটা ভাত বা রুটির ক্ষেত্রে প্রযোজ্য। আবার ফ্রুটস এর ক্ষেত্রে যেমন কলা কিন্তু এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। একটা সেম অ্যামাউন্টে যদি কেউ একটা কলা খায়, তবে বলবে আমার তারপর সুগার বাড়বে না, যে তা না, বাড়বে। কিন্তু সেম অ্যামাউন্ট যদি কেউ একটা আম খাচ্ছে, তাহলে সুগারটা বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে ছোট দুইটা স্মল এক্সাম্পল, মানে যে মানে ফ্রুটস যদি, আমি আগে যেটা বলেছি,
ম্যাক্সিমাম বেরিগুলো বেশ সেফ ডায়াবেটিক পেশেন্টের জন্য, সেটা স্ট্রবেরি হোক, ব্লুবেরি হোক, রাসবেরি হোক, ব্ল্যাকবেরি হোক, এগুলো কারণ এগুলো ইজিলি খেলেই বোঝা যাচ্ছে যে না এগুলো অতটা মিষ্টি না, আমাদের আমের মতো অত মিষ্টি না বা আনারসের মতো অত মিষ্টি না। এটা একটা ইজি ওয়ে। আর আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররা তাদের হেল্প করতে পারে অ্যাটলিস্ট এইসব ইনফরমেশন দিয়ে, যে আজকাল কিন্তু এই সিডিসি ওয়েবসাইট বলেন বা ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামে এগুলো কিন্তু সব বেশ কিছু লিস্ট করা থাকে যে তারা কি কি মানে খাবার ডায়াবেটিস পেশেন্টের জন্য বেটার হয়। তবে এই যে সিম্পলি আরেকটা চেঞ্জ আমি যে আগে যেটা বলেছি যে মানে শেষে হোয়াইট রাইস যদি ব্রাউন রাইস পিক করে সেম অ্যামাউন্ট ব্রাউন রাইসে কিছুটা হলে সুগারটা মানে বেশি বাড়াবে না। কারণ তাদের সবার একটা জিনিস মাথায় রাখা উচিত যে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে বাবা মা ভাই বোন যদি প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস থেকে থাকে, তারা কিন্তু ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না। কিন্তু যখনই হেলথি লাইফস্টাইল যদি আসে, যেমন আপনি যেমন অনেকে বলে আমি মানে কত কাপ ভাত খেতে পারবো, মেজারিং কাপ যেটা আমরা বলি যেটা, কিন্তু এগুলো ডিপেন্ড করে এক একজন লাইফস্টাইল। কেউ যদি বেশ অ্যাক্টিভ হয় তার কিন্তু একটু বেশি কার্বোহাইড্রেট কনজাম্পশন করলেও আমরা যেটা মানে লেম্যান টার্মগুলো আপনার সুগারটা বার্ন হয়ে যাবে, ঠিক না? কিন্তু কেউ যদি ইনঅ্যাক্টিভ থাকে, সেটা মানে কার্বোহাইড্রেট খায় যে কোনো খাবার যদি যাই খাক না কেন, তাদের কিন্তু শরীরে ওই জিনিসটা মানে ওভাবে বার্ন হচ্ছে না তারা। এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি এট দ্য সেম টাইম মানে পোর্শনটা লিমিট করা তাদের জন্য খুবই জরুরি। আর যেমন আমি আগে যেটা বলেছি রিপিট করতেছি, যেমন সুগারি ড্রিঙ্কস বলেন, মিষ্টি জাতীয় খাবার দাবার, এটা বেশ কমন। মানে মানে ও খাবারের পরে মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে হবে, কিন্তু কেউ যদি খাবার দাবার যাই করবে কিন্তু ইভেন ডিনার পর যে কেউ সিম্পলি হাঁটাচলা করতে পারে, এটা খুবই ভালো, যদি বসে টিভি দেখার চেয়ে বা সরাসরি বেরিয়ে যাওয়ার চেয়ে। আমরা আমরা জি আমরা কমপ্লেক্স কার্বের জন্য যেরকম বলে থাকি যে কেউ যদি সাদা ভাত না খেয়ে সে যদি ব্রাউন রাইস খায় বা কুইনোয়া খায়, ওটমিলস খায়, বার্লি বার্লি যদি খায়, এই ধরনের প্র্যাকটিস গুলো যদি কন্টিনিউ করতে পারে, এবং যেরকম এখন আরো বলা হয় যে মিষ্টি আলু খাবার কথা, আহ তারপরে কর্ন, গ্রিন বিনস, এগুলো খুবই ভালো। ফ্রুটস যত একটা পোর্শন যেটা কম মিষ্টি, এই ধরনের ফলগুলো আপনি যেরকম বললেন যে কোনো ধরনের বেরিজ, আপেল, কলা, এ ধরনের খাবারগুলো, এবং পোর্শনটা মেনটেন করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমাদের কমিউনিটিতে দেখা যায় যে আমরা একদমই সিলেক্টিভ না সুগার কার্ব এগুলো অ্যাভয়েড করবার ক্ষেত্রে। হোল গ্রেইন যেটা আমরা বলি যে কেউ যদি ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, ব্রাউন জিনিসটা যদি চুজ করেন, হোল গ্রেইন এখানে লেখাই থাকে আসলে সবকিছুর গায়ে, তো সেটা অনেক বেশি তাকে হেল্প করে। কারণ তাহলে ব্লাডে যে সুগার, অ্যাডেড সুগার, বিভিন্ন সোর্স থেকে অ্যাডেড সুগারটা আসা, সেটা অনেকটাই সে প্রিভেন্ট করতে পারবেন। এবং পোর্শন কন্ট্রোল ইম্পর্টেন্ট, এবং টাইম সেন্সিটিভ, টাইমিং মেনটেন করাটা ইম্পর্টেন্ট। একই সাথে আমরা বারবার বলছি যে হাঁটা চলা এক্সারসাইজ প্রতিদিন হাফ এন আওয়ার যদি সে হাঁটতে পারেন। কিন্তু আমাদের কমিউনিটিতে সবকিছুর উপরে ছাড়িয়ে যেটা যায় আমি দেখি, বিশেষ করে ডায়াবেটিস এর জন্য আমরা বলি 45 বছর বা বেশি যাদের বয়স সবারই ডায়াবেটিস হওয়ার ভয় থাকে। আর যাদের আগে থেকে রিস্ক ফ্যাক্টর আছে বা ডায়াবেটিস এর কোনো একটা পজিটিভ এসেছে, ডায়াবেটিস হয়ে গিয়েছে অথবা প্রি ডায়াবেটিস, তাদের কথাটা আলাদাই। কিন্তু সবার যেটা কথা আমি শুনি যে আমার জীবনে আমি খুব স্ট্রেসে থাকি। তো এই স্ট্রেস ম্যানেজমেন্ট আসলে এত ইম্পর্টেন্ট, এবং আমাদেরকে আসলে এটা প্র্যাকটিস করতে হবে যে কি করে আমরা আননেসেসারি স্ট্রেস করাটাকে প্রতিহত করতে পারি। কারণ স্ট্রেস কিন্তু আসলে একটা বয়সের পরে এটা কিন্তু আসলে আমাদেরকে ভীষণভাবে এফেক্ট করে, আমাদের বডিকে, আমাদের পুরো বডির সিস্টেম গুলোকে ভীষণভাবে এফেক্ট করে, এবং এটার আউটকাম কিন্তু আসলে খুবই খারাপ। তো আপনি আপনার পেশেন্টদেরকে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যে অ্যাডভাইস গুলো প্রোভাইড করে থাকেন সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। এটা খুব একটা ভালো পয়েন্ট যে স্ট্রেস কিন্তু প্রি ডায়াবেটিস পেশেন্টের যে ডায়াবেটিসে কনভার্ট করার জন্য আর একটা রিস্ক ফ্যাক্টর। আগে এতক্ষণ আমরা যেগুলো নিয়ে ডিসকাস করেছি, যেমন কমন যেটা আমি মানে ইদানিং নিউ ইয়র্কে পেশেন্ট দেখা শুরু করছি পর থেকে একটা জিনিস খেয়াল করতেছি যে বিশেষ করে মুরব্বীদের তাদের দুনিয়ার সব জিনিস নিয়ে চিন্তা, তার দেশে ছেলে মেয়ে আছে, এই জায়গায় ছেলে মেয়ে আছে, কে কোথায় আছে, নিয়ে খুব চিন্তা। তো এতটা স্ট্রেস তাদের, কিন্তু যে ওই হেডেকটা নাই যে আমার কাজে যেতে হচ্ছে বা কিছু বা ওই জিনিসটা নাই, কিন্তু তারপরও তারা বেশ একটা স্ট্রেসফুল লাইফ লিভ করতেছে।
কি জন্য? দিনের সব জিনিস নিয়ে তাদের চিন্তা। রাইট, এখন নিজের ভালোর জন্য যে স্ট্রেসটা রিডাকশন করা, স্ট্রেস কেমনে কমিয়ে আনা যায়, এটা কিন্তু যার সেটা ফ্যামিলির সাথে ডিসকাস করে হোক। কারণ কিছু কিছু জিনিস আমাদের কমিউনিটি ততটা কমন না এবং ইন্ট্রোডিউস করা বেশ ডিফিকাল্ট। আমি যদি কাউকে বলি ও মানে যোগা প্র্যাকটিস করবেন, যে সেলফ রিল্যাক্সেশন টেকনিক বা টাইচি, যেমন এই দেশে যে লোকজন নাকি এগুলো পছন্দ করে, বাট এগুলো আমাদের কমিউনিটি একদম টোটালি নাই বললেই চলে। আমি যেটা সোফা আমি যেটা দেখেছি, কারণ এগুলো মানে অত কেউ জানেও না, অতটা মানে করতে অতটা আবার রাজি নাও হবে। কিন্তু মানে স্ট্রেস রিডাকশনের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে যে না, আমি আমি বলতেছি না যে নিজেকে সেলফিশ হওয়ার জন্য না, নিজের টেক কেয়ার করতে হবে আগে। সে যদি ভালো না থাকে তখন সে কেমন ফ্যামিলি টেক কেয়ার করবে, এটা এই জিনিসটা তাদের ফার্স্ট কনসিডারেশনে নেওয়া উচিত। নাও আমি আগে ভালো থাকি, দেন আমি আমার ফ্যামিলি মেম্বারকে হেল্প করতে পারবো, আমার ছেলে মেয়ে তাদের নাতি নাতনি যারা আছে তাদের আমি হেল্প করতে পারবো। কিন্তু বাট যখন নিজের লাইফটা স্ট্রেসফুল হয়ে যাবে বিকজ অফ ফর আননোন রিজন, যে দেশের সবকিছু নিয়ে চিন্তা করা, কে কোথায় আছে সবকিছু ঠিক আছে, এগুলো অটোমেটিক চলে আসে, আমি বুঝি সেটা। বাট কিন্তু যখন নিজের ব্যাপারে চিন্তা করতে যাবে যে না, আমি যদি ভালো না থাকি আমি কিন্তু এই খোঁজ খবরটা নিতে পারবো না। কিন্তু অন্য যে প্র্যাকটিস গুলো আছে এগুলো বেশ ডিফিকাল্ট, বিশেষ করে আমাদের কমিউনিটির লোকজনের জন্য। আমি যেটা বললাম, কাউকে আপনি যদি বলেন যে আপনি যোগা প্র্যাকটিস করবেন বা সেলফ রিল্যাক্সেশন টেকনিক যেগুলো আমরা বলি, বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা কিছু আছে না, যে না আমি এই জিনিসটাকে চিন্তা করবো না, একদমই যে সম্ভব না তা না, বাট আমি অতটা কমন দেখতে পাচ্ছি না। বাট আমি তাদের বারবার বলি যে না, নিজের কথা নিজের শরীর নিয়ে আগে চিন্তা করেন, দেন বাকিটা আপনি অবশ্যই চিন্তা করবেন না কেন, অবশ্যই করবেন, বাট নিজেরটা আগে দেখেন, তারপরে বাকিটা। আসলে সবকিছুই কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা যাই বলছি প্রত্যেকটাই কিন্তু আসলে একটা মাইন্ডফুলনেস এর ব্যাপার। আমি কি খাচ্ছি, আমি আহ, হাঁটতে যাচ্ছি কিনা, নাকি আমি বসে বসে খালি ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখছি, আমি সময় মতো ঘুমাচ্ছি কিনা, আমি যে কোনো একটা চ্যালেঞ্জ লাইফের আমি এটা একটু মাইন্ডফুল হয়ে আমি নিজের উপরে পুরো স্ট্রেসটা না নিয়ে আমি একটু ব্যালেন্স ওয়েতে সেটা প্রসেস করার চেষ্টা করছি কিনা। তো প্রত্যেকটা বিষয়ে আসলে আমরা দেখছি যে মাইন্ডফুলনেস থাকাটা সব থেকে বেশি জরুরি। এবং আপনি প্রথম থেকে বারবার যেটা বলছিলেন যে আমাদের যাদের জেনেটিক্যাল ইস্যু হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, এবং বয়স একটা বিষয়, যে 45 বছর বা তার বেশি হয়ে গেলে ডায়াবেটিস আবার একটি ভয় থেকেই যায়। এই ধরনের নন মডিফাইবল সেক্টর গুলো ছাড়া আদার যে সেক্টর গুলো আছে, আমরা বারবার বলছি যে আম, আম, যদি একটা মানুষের ওভার ওয়েট হয়, বডি ওয়েট মেনটেন করা, ডায়েট কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, আর আদার যে ইস্যু, এগুলো সবকিছু কিন্তু আসলে আমরা মডিফাইবল যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিন্তু আসলে কন্ট্রোল করতে পারি, এবং আমরা সম্পূর্ণভাবে নিজেকে একটি হেলদি স্টেটে নিয়ে আসতে পারি। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু শেয়ার করতে চান। দর্শক হচ্ছে, আমি একটা কথা, আমি জাস্ট টু সামারাইজ এভরিথিং, কাউ যদি ওভারওয়েট হয়ে থাকেন বা কিছু নিজেরই যদি বুঝতে পারবেন যে আমার শরীরে ওজন বেশি, মানে ওয়েট লস করা, আর ডেইলি লিস্ট মানে কিছুটা এফোর্ট, যে 30 to 40 মিনিটস আমি মানে ওয়াকিং এক্সারসাইজ করবো। আর ফ্রম ডে ওয়ান যে আমি আমার মানে পোর্শন যেটা আমি খাচ্ছি রেগুলার বেসিস, সেগুলো লিমিট করে, তাহলে সম্ভব হবে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসকে প্রিভেনশন করা। কারণ আমি আগে যেটা বলেছি, ডায়াবেটিস কিন্তু বেশ হার্ড টু কন্ট্রোল, কিন্তু প্রি ডায়াবেটিস অবশ্য লট অফ থিংস আন্ডার ইয়োর কন্ট্রোল, তখন সম্ভব তারা মেনটেন করতে পারবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। আপনার অসম্ভব মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ ডক্টর হাফসা, ধন্যবাদ TVN কে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি ছোট ছোট বিষয়গুলো বারবার এমফাসাইজ করে আপনাদের সাথে বলবার জন্য। আমাদের উদ্দেশ্য এটাই, যেন আমরা আসলে এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নেই এবং আমরা ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গা থেকে এই লাইফস্টাইল গুলো আমরা প্র্যাকটিস করা শুরু করি। আসুন আজ থেকেই আমরা এই ধরনের লাইফস্টাইল প্র্যাকটিস করা শুরু করি এবং ডায়াবেটিসকে না বলি। ধন্যবাদ। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।